আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরতে পারবে কিনা, এটা অনেক আগে থেকে অনেকেরই প্রশ্ন ছিল, বা অনেকে অনেক সময় বলতো যে কালকে ফিরবে, পরশু ফিরবে, অমুক দিন ফিরবে। এগুলো ছিল আসলে কথার কথা, ফিরবে। এবং তুমি গত 20 মাস 21 মাস গেল, এর ভিতরে আমাদের নেত্রী এত হাজার বার এত হাজার জায়গায় কথা বলেছে, কোথাও কি বলেছে যে আমি 2 মাসের ভেতরে ফিরবো, 3 মাসের ভিতরে ফিরবো? বলে নাই কিন্তু। না। উনি কি বলেছে? সাহস হারাইও না, আমি দেশে ফিরে আসব। দেশে ফিরে আসব আর ফিরবো, ফার ডিফারেন্স কিন্তু। ফিরে আসবো বলতে এখন যেমন এক্সাম্পল ধরো, আমি এখন বিদেশে আছি এই মুহূর্তে। আমি গত পরশুদিন একটা টিকেটের জন্য দেখলাম যে টিকেট কত। এখন আমাকে টিকেট কোম্পানি বললো যে অ্যাপ্রক্সিমেট একটা ডেট দাও, মানে কবে নাগাদ। তাই বললাম ধরো তোমার লাস্ট উইক, ধরো জুলাই লাস্ট উইক। তো বোধহয় জুলাই লাস্ট উইক বলতে ডেটটা কি একটু বলবা? তাই বলছে লাস্ট উইক। তখন বলছে ঠিক আছে, ও একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিল যে 27 তারিখ বা 28 তারিখ এই ধরনের। ও চেক টেক করে আমার টিকেটের একটা দাম বললো। তাহলে আরো 6 মাস পরে কত, ও তো আরেকটা দাম বললো। এটা হচ্ছে যে আমি যাব, দেশে যাব, এটা একটা কথা বলছি, ডেট ইয়ে করছি, ডেট নেই, ফিক্স নেই। তেমনি এতদিন নেত্রী সবাইকে বলছে যে আমি আসবো, তোমরা ইয়ে হারাবা না, কি সাহস হারাবা না, এই কথা চলছে। এইবারই প্রথম এই পরশুদিন উনি এসে বলল যে আমি 6 মাসের ভিতরে ফিরবো। এইটা কিন্তু এখন যদি কেউ যদি বুঝে তো বুঝলো, আর কেউ যদি না বুঝে তাহলে তো তারা আর বুঝানোর উপায় নেই। তো এইখানে আমি হয়তো আরেকটা তুলনা তোমার দিতে পারি, সেটা হচ্ছে ধরো আমাদেরই এক বন্ধু ঘুমের ভান ধরে রয়েছে বিছনায়। আরেক বন্ধু যে জিগাইলো, ও গানের সুরে কইতেছে ও রতন ঘুম না চেতন। আচ্ছা, রতন আমাদের দোস্ত, ও ল্যাপটপ গায়ে দিয়ে শুয়ে রয়েছে ঘুমের ভান। ওরে যায় জিগাইলো ও রতন ঘুম না চেতন। তখন রতন কইতেছে আগের মতন আগের মতন। এখন এটাতে তুমি কি বুঝতে, বহুজনে মনে করে আগের মতন বলতে শালা কোন আগের মতন কইছে, কিন্তু রতন বলছে আগের মতন মানে আমি ঘুমে। ও তো জিজ্ঞেসে ঘুম না চেতন, এ কইছে আগের মতন মানে আমি ঘুম। এটা বুঝতে হবে। নেত্রী বলছে 6 মাসের ভিতরে ফিরবে। এবং না, নেত্রী বলার পর পর একটা জিনিস দেখেছি যে নেতা কর্মীদের ভিতরে উল্লাস আনন্দ, যেখানে তারা আগে লুকিয়ে ছিল এখন বাঘের মতো বাইরে বের হয়ে এসে বাঘের মতো আন্দোলন করতেছে। এটা দেখে ভালো লাগতেছে। ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগ বলো, ছাত্রলীগ বলো, যুবলীগ বলো, বা যত লীগই বলবা বলো, ভাতৃপ্রতিম সংগঠন যা আছে, এদের সবার কাছে যত হাজার নেতা থাকবে থাক আর যে থাকবে থাক, এরা কেউ চাঙ্গা করাইতে পারবে না যদি নেত্রী বলে যে এইটা করতে হবে, সেদিন কিয়ামত নামাই দিতে হবে। একদম, একদমই তাই। শুধু তাই না, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন জানতে চাই। আপনি ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে আমি ছাত্রও না, যুবকও না, আমি বুড়ো ভাম। আসলে কি কাহিনীটা কি বলেন তো? এটা কাহিনীটা কি জানো? ধরো যেমন আজকে তুমি খেয়াল করছো কিনা জানি না, আমি আরো কিছুক্ষণ আগে একটা নর্থ ইস্ট নিউজের একটা নিউজকে বাংলায় করে আমরা আসবো, ওই বিষয়ে আমরা আসবো, কিন্তু আগে আমি এটা জানতে চাই স্পেসিফিক ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ওইটাই বলতেছি আমি, ওইটা সবগুলোর সাথে একটু সংযোগ আছে। এটা দিলাম। আচ্ছা, ধরো ওখানে দেখতেছে কয়েকজন, 8 জন বা 10 জন, বিভিন্ন ভাবে তুমি যত রকম স্ট্যাটাসই দাও, 15 জন 20 জন 50 জন লাইক করে বা 4-5 জন কমেন্টস করে, ভিউ হয়তো 5,000 10,000 হয়, ভিউটা তো দেখা যায়, কিন্তু এরা কেউ লাইকেও আসে না, কমেন্টস আসে না। কিন্তু কারো যদি মানে কারো বিরুদ্ধে একটু পিঞ্চ করে কিছু লেখছো, তাইলে খাইছে তোমার, এবার জাপটায়া ধরবে এরা। তো এদের মধ্যে অনেকে আজকে সকালবেলা আমার জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি ছাত্রলীগ করেন নাকি যুবলীগ করেন? তাই আমি বললাম, না, তো ছাত্রত্ব তো নাই, ছাত্রত্ব শেষ আমাদের 92 সালে, ছাত্র না। আর যুবলীগ করার মতো যে যুবক বয়স্ক বুড়া, ওই যুবকও না আমরা, কারণ আমরা তো কামলা, আমরা তো বিদেশে এসে কামলাগিরি দিতে, তাহলে আমরা না ছাত্রলীগ না যুবলীগ, আমরা আওয়ামী লীগও না, আমরা শেখ হাসিনা লীগ, সোজা শেখ হাসিনা লীগ, আর কিছু বুঝি না। এই জন্য আমি তারে লিখলাম যে ভাই আমি ছাত্রলীগও না যুবলীগও না, আমি হচ্ছে বুড়া ভাম। এরপরে ছেলেটা আমারে বললো, উনিও আমারে বললো ভাই এভাবে বললেন। আমি যে ভাই তুমি একজন লোকের যে ওই ইয়েতে আছে কি বলে লাইফ সাপোর্টে আছে, ডাক্তার বইলা দিছে যে সে আর 12 ঘন্টা বাঁচবে, তার সামনে যায় যদি তুমি কও আরে ভাই টেনশন করেন না, কালকে সকালে আপনার হলে আমরা একলগে মিরপুরে যাবো চা খাইতে, হইল কথাটা? তা আমাকে অবস্থা হচ্ছে ওই রকম।
আমরা সমর্থক, আমরা সব বিষয়ে কথা বলবো, আমরা সব বিষয়ে বিশেষজ্ঞ, আমরা সমর্থক মাত্র। সুতরাং আমাদের ওই যে দলের মানে অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই যুবলীগ, আমাদের গ্রুপিং করে লাভ নাই না আসলে, আপনি এইটা এটা তো বোঝাতে আমাদের চাচ্ছেন। নিয়েন না ভাই, এটা তো আমাদের নিয়েন না, এই জন্যই লেখছি আমি তো বুইরা ভাম। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আমাদেরকে যারা আমরা সমর্থক কিংবা বাংলাদেশকে ভালোবেসে শান্তিতে থাকার জায়গা থেকে আওয়ামী লীগকে সমর্থন দেই, তাদেরকে হ্যাঁ কোনো দলে না ফেলানোর ব্যাপারেই আপনি ওই স্ট্যাটাসের মাধ্যমে ইঙ্গিতটা দিয়েছেন, হ্যাঁ, তাই তো? ওইটাই হচ্ছে যে মূল কাহিনী, যে ভাই আমাদেরকে আপনারা কোনো ইয়েতে নিয়েন না, কাউন্টিং এ নিয়েন না। যে আমরা কেউ হয়তো অনেকে হয়তো চিন্তা করতে হবে, বাবারে এ মনে হয় ছাত্রলীগের সভাপতি হয়ে যাবে, এ মনে হয় যুবলীগের প্রেসিডেন্ট হয়ে যাবে, মনে হয় আওয়ামী লীগের এই হয়ে যাবে, বা এগুলোতে ফালাইয়েন না, এগুলো আমাদের ইচ্ছা নাই। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। ওই যে বললাম আমরা এক লীগ, শেখ হাসিনা লীগই করি, আর কিছু বুঝি না। আসলে সত্যিই আমরা শেখ হাসিনা লীগই করি, এবং আদর্শের লীগটা করি। হ্যাঁ ওই খড়কুদ কতটুকু কি হবে না হবে সেটা সময়ের উপরই ছেড়ে দেওয়াই ভালো। যদি রাষ্ট্র কখনো মনে করে যে আপনাকে কাজে লাগাবে, সেটা লাগাবে। যদি রাষ্ট্র লাগাবো। কখনো মনে করে যে হ্যাঁ, রাশেদ খানকে কাজে লাগানো যেতে পারে, রাশেদ হায়দারকে কাজে লাগানো যেতে পারে, তাকে এই সেক্টরে দিলে ভালো করবে, সেটা রাষ্ট্র যখন পজিটিভ মনে করবে বা প্রয়োজন মনে করবে তখনকারটা তখন ব্যাপার। কিন্তু এই যে আগাম ভেবে নেওয়া, এটা এক ধরনের বোকামি। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। নর্থ ইস্ট নিউজের কথা আপনি বললেন, আসলে মূল প্রেক্ষাপটটা কি নর্থ ইস্ট নিউজের? আমি ওই জিস্টের অংশটা আপনার কাছ থেকে একটু ব্রিফ শুনতে চাই। আসলে নর্থ ইস্ট নিউজটা কি নিউজ করেছে আসলে? নর্থ ইস্ট নিউজ, এরা যে নিউজটা করে এটা আগে বুঝতে হবে যে নর্থ ইস্ট নিউজটা কারা। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী, যে ওনার ফাদার রয়ের খুব ভালো একজন অফিসার ছিলেন, এবং যার দায়িত্বে ছিল তোমার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মানে সাউথ এশিয়া পুরাটা, এইটার যে গোয়েন্দা তৎপরতা, এগুলোর খবরাখবর ওনার ফাদার রাখতো। তা গোয়েন্দা তৎপরতা বিভিন্ন নিউজ, ধরো যেটা পায় সেটা আমাদের ডিজিএফআইও পায়, সেটা শেয়ারিং আমেরিকার সাথে সবার সাথে সবার হয়, তোরা অনেক কিছুই জানতেন। তো সেই হিসেবে ওনার যে লিঙ্ক আপ বা ওনার যে সোর্স, উনি মারা যাওয়ার পর ওই সোর্স গুলো কিন্তু ওনার ছেলে এই যে চন্দন নন্দীর সাথে কাজ করে, ওনাকে নিউজ দেয়, কোথায় কি ঘটছে কখন কি ঘটছে এগুলো দেয়। তুমি তো একটা জিনিস খেয়াল করতে পারো, গতকালকে মায়ানমারের কোন এক ধর্মীয় নেতা জানি চট্টগ্রামকে সহ তারা ম্যাপে দেখায় দিছে যে এটা আরাকান হ্যাঁ স্টেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাপটা আছে আমার কাছে, আমি আপনাকে দেখাচ্ছি 1 মিনিট। আমিও ওটা ডাউনলোড করেছি, আজকে বিকালবেলা দেখলাম। কি কুডুলু না এই টাইপের একটা নাম, ওই যে মায়ানমারের আঞ্চলিক নাম তো, হ্যাঁ যার কারণে হ্যাঁ ইয়ে করতে পারছি না। উনি একেবারে সরাসরি চট্টগ্রামের একটা অংশ নিয়ে নিছে, নিয়ে পুরো, হ্যাঁ উনি সেটাকে মায়ানমারের অংশ দাবি করছে। এই যে এটা এইটা, হ্যাঁ এইটা, হ্যাঁ। তো এখন ঘটনা হচ্ছে যে এগুলো সব, তুমি কি একটা জিনিস চিন্তা করতে পারছো যে এইটা কিন্তু যদি অন্য কোনো রাষ্ট্রের ব্যাপারে হইতো এই জিনিস কেয়ামত বাজাই দিত আজকে, হ্যাঁ আজকে কেয়ামত, কিন্তু আমাদের দেশে কিন্তু চুপ, সবাই চুপ। পাকিস্তান, তুমি যত যাই কিছু বলো, পাকিস্তান কি তোমার আমার ভালো চায়? না, পাকিস্তান কি তোমার তারা আমার ভালো আমাদের ভালো চায়? চায়। ভালো চায় না। পাকিস্তানেরও ইচ্ছা যে এই দেশ যেহেতু পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ যদি 10 টুকরো হয় তাতে ভাই কারো কিছু, ওদের তো কিছু যাবে আসবে না। আমেরিকার এবং চাহিদাটা কি? এই দৃষ্টটা কিন্তু আজকে নতুন না। আমরা দেখেছি শেখ হাসিনার শাসনামলের সময় সেন্ট মার্টিনকে মিয়ানমার নিজেদের বলে দাবি করেছে, 2বার ম্যাপে হ্যাঁ তুলছে, 2বার তাদেরকে তাদের কূটনৈতিক অ্যাম্বাসেডার যে রাষ্ট্রদূত যে তাকে ডেকে এনে একেবারে কড়া ভাবে শাসিয়ে দেওয়া হয়েছে যে এগুলো কি। আজকে আবার দেখলাম যে মিয়ানমারের একজন সাম্প্রদায়িক নেতা, তিনি আবার ফেসবুকে এটা ম্যাপ সহ ছবি দিয়া বলছে যে একেবারে চট্টগ্রামের একটা অংশ নিয়ে নিবে তারা। মানে এটা কোন ধরনের ধৃষ্টতার মধ্যে পড়ে আমার জানা নেই। সাধারণত নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে নাহিদ আসিফ এরা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে যেভাবে লাফায়, এটা কিন্তু এই জায়গাটায় পুরোপুরি নীরব। খেয়াল করেছেন বিষয়টা? এই জায়গায় পুরোপুরি নীরব কেন? কারণ হচ্ছে যে এরা তো আইএস এর পয়সা খায়, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তো এদের পয়সা দেয়। সুতরাং আচ্ছা। বাংলাদেশের সাথে ভারতের যত বেশি গন্ডগোল এগুলো উঠায় রাখতে পারবে। বাংলাদেশের মানুষ কিন্তু এই ম্যাপ নিয়ে কেউ কথা বলতেছে না, খেয়াল করো। এই ম্যাপ হুম হুম। খুব একটা লোক যে জানে বা ফেসবুকে যে খুব এটা হয়ে যায় তাও না, তাও না।
কোন পত্রিকা আজ পর্যন্ত কোন স্বনামধন্য কোন পত্রিকা থেকে এই নিউজটা আসতে দেখছে এই ম্যাপের বিষয়টা নিয়ে? এরা এগুলো নিয়ে কথা না বলতেছে না। তোমার হামে এটা নিয়ে কতজন মারা গেছে এটা নিয়েই কথা বলে না পত্রিকা। না আচ্ছা এগুলা এটা নিয়ে আসলেই কোনো সুযোগ নাসিরউদ্দিন পাটোয়ারি কেন কাঁটাতারের বেড়া নিয়ে কথা বলছে, ওইটা কিন্তু ভিডিও ভাইরাল। আবার ওইটা আমাদের এই যে আওয়ামী লীগ সমর্থক লোকজন তারাও কিন্তু এটা শেয়ার করতেছে। আরে একদম বাবা, একদম এক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারত ভাঙতে পারবে না। এখানে কিন্তু আমার আমাদের একটা মধ্যে মতামত দ্বিধাদ্বন্দ্ব আছে কোথায়? এখানে আমার একটা মতামত আছে। হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কথা বলতেছে। কি হ্যাঁ, কথা বলতেছে? যে সে সীমান্তে খাল খনন করবে যেন মাদক না আসে। ঠিক একই ওয়েন চাওয়া কিন্তু ঠিক একই চাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। সে কিন্তু আসার সাথে সাথে ওই যে স্কুল কলেজের সামনে যে ধরনের মাদকের স্টল গুলো ছিল সেগুলো বন্ধ করে দিছে। একই কাজ করছে তামিলনাড়ুতে বিজয় থালাপতির সরকার। হ্যাঁ, তো ভারতের গভর্নমেন্টও চায় মাদক চোরাচালান বন্ধ হোক। এটা গেল একটা। আর দ্বিতীয় যেটা সেটা চায় সেটা হচ্ছে গরুর মাংস এবং একেবারে গরু চোরাচালান বন্ধ হোক। আমাদের দেশে যেমন রাস্তাঘাটে ওপেনলি মানুষজন বিচরণ করে, মানে গরু ছাগল বাইন্ধা রাখে মাঠে, এখানে গরু ছাগল বাইন্ধা রাখে না, এখানে গরু ছাগল রাস্তাঘাটে হাঁটে। হ্যাঁ, ছেড়ে দেওয়া, ওপেনলি ছেড়ে দেওয়া। এখন খেয়াল করে দেখেন, এরা চাচ্ছে যে বাংলাদেশে যেন গরু চোরাচালান না হয়। তো ওদের দেশে ওরা ওদের জায়গা ওরা বেড়া দিবে না দেয়াল তুলবে সেটা ওদের ব্যাপার। একমাত্র চোরা কারবারি না হলে কিংবা স্মাগলার না হলে কিংবা স্মাগলারদের কাছ থেকে কমিশন বাণিজ্য না খাইলে তো কারো আপত্তি থাকার কথা নাই জানে, তাই তো? হ্যাঁ। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির হঠাৎ করে সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে এত আপত্তি কেন? তার মানে ও এখান থেকে কমিশন খায়। এই যে মাদক চোরাচালান হয়, এটা এই শুধু যে গরু কমিশন, চোরাচালান হয়, এটা এইখান থেকে শুধু ও কমিশন বাণিজ্য করে। সাব্বির, এটা শুধু কমিশন না, এইটা হচ্ছে যে এই যদি বেড়া দিয়া যদি এভাবে আটকায় ফেলা হয়, ইসরায়েলের একটা জিনিস খেয়াল করে, ইসরায়েল কিন্তু প্রায় 20 ফিট উঁচা করে তারা একটা পাকা ওয়াল তুলে দিছে গাজার সাথে। এখন এটা গাজার হ্যাঁ লোকের খুব কষ্ট, কারণ হচ্ছে ওই যে চোরাচালান যেটা করতে পারতো, সন্ত্রাসী ঢুকে হ্যাঁ যেত, হ্যাঁ সেটা হয় না। এখন হ্যাঁ হ্যাঁ নাসিরউদ্দিন পাটোয়ারি তারা যদি এইটা করে, স্ট্রং হয়ে যায় বর্ডার এলাকায়, তাহলে তো পাকিস্তানি আইএস এর সাথে তাদের যে চুক্তি, ইন্ডিয়ার ভিতরে ঢুকা বিভিন্ন কাম আকাম করা, এগুলো করতে পারবে না। এরা সবাই জানে যে চোরাচালান হয়ে পয়সা আসে, কি আসে। আর ইন্ডিয়া দেখো, ইন্ডিয়া কিন্তু শেয়ানা মাল, ইন্ডিয়া শেয়ানা ওরে মাল। বাপরে, ওরা স্বার্থ ছাড়া এক পা হাঁটে না। ধরো তোমার 50,000 টাকায় একটা গরু আসলো আর কি, চোরাচালান, চোরাই গরু আসে বাংলাদেশে, ভারত থেকে চোরাই গরু আসে। এতে কথা যে ভাই আমরা গরু চোরাই গরু দিমু না। ওরা কিন্তু গরু কি জবাই করে না, ভারতীয় গরুর মাংস সারা ইউরোপ আমেরিকাতে পাওয়া যায়, হুম, ওখান থেকে প্যাক করে আসে এগুলা। আপনাকে আমি একটা ইনফরমেশন দিই। নতুন গভর্নমেন্ট আসার পর পশ্চিমবঙ্গে নিয়ম করে দিল কি, যে গরুর মাংস আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আপনাকে গ্লাস লাগাতে হবে। গ্লাস মানে লাগাইতে হবে। ওই সামনে গ্লাস লাগিয়ে তারপর আপনি বিক্রি করবেন। সেটা হলো হিন্দু অধ্যুষিত এলাকায়। মুসলিম অধ্যুষিত এলাকায় এই বিধিনিষিদ্ধ নাই, আপনি আপনার মতো যা খুশি তা করেন, ঠিক আছে? এটা ওপেনলি এই যে গত পরশুদিন রীতিমতো ওই যে বিজেপি নেতারা মাংসের দোকানে গিয়ে গিয়ে এই বিষয়টা দেখভাল করতেছে। আমি আপনাকে চাইলে, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাকে দেখাতে পারবো। এখানে কপিরাইট ইস্যু আসবে, এই কারণে দিচ্ছি না। কারণ ভারতের এই এই সমস্ত নিউজ চ্যানেল মানে কপিরাইট দেয়, বেশি বেশি কপিরাইট স্ট্রাইক দেয়। যার কারণে আমি আপনাকে এমনিতে সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের দেশে প্রচার করা হচ্ছে কি ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে, গরুর মাংস খাইতে দিচ্ছে না, এই সেই মানে দুনিয়ার কাহিনী। এখানে কিন্তু ইন্ডিয়ায় কিন্তু সেরকম কোনো আমেজই নাই। এখানে রাজনৈতিক সহনশীলতা এতটা বেশি। হ্যাঁ, ভোটের পর পর কিছু জায়গায় বিচ্ছিন্ন মারামারি হয়েছে, কিছু এটা হচ্ছে পার্টিগত দিক থেকে। কিন্তু আম পাবলিক মানে জেনারেল পর্যায়ে, আম পাবলিক পর্যায়ে পশ্চিমবঙ্গে কোনো ঝামেলা নেই। পশ্চিমবঙ্গে কোনো ঝামেলা নেই। না, এখন তুমি একটা জিনিস বলি, এই যে যারা এখন বলতেছে যে ওইখানে মুসলিম নির্যাতন হইতেছে, ঠিক আছে না, হুম, তা ভারতের মতো বইলা দাও তোমরা। যখন ইসরায়েল বলতেছে না যে সারা পৃথিবীতে যত ইসরায়েলি আছে, ইহুদি ধর্মের লোক আছে, ওরা সব ইসরায়েলের নাগরিক, নিচ্ছে, ইসরায়েল নিয়ে যাচ্ছে কিন্তু। তো ভারত যেমন বলে যে হিন্দুদের নির্যাতন হলে দরজা খোলা, বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু ঢুকতেছে না, ওরা ওখানে হুম, ন্যাশনালিটি পাইতে সব করতে। তো বাংলাদেশ কইলে পারে যে যাদের উপর নির্যাতন হইতেছে
সব বাংলাদেশে আসেন, তো 35 কোটি মুসলমান বাংলাদেশে ঢিকা যাক, অসুবিধা কি আছে? ভারতের আছে মনে কত 20, 25, 50 কোটি, 50 লাখ হিন্দু হবে বা 2 কোটি হিন্দু হবে, চলে যাক 2 কোটি হিন্দু ভারতে, 35 কোটি মুসলমান আপনার নিয়ে আনেন। দেখেন ভারতের সাথে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে কূটনৈতিক, প্রভুত্বের সম্পর্কের দরকার নাই, না কোনো প্রকার মানে মাথা নিচু করে কোনো কথা না, চোখে চোখ রেখে কূটনৈতিক এবং জাতীয় স্বার্থ আদায় করে নেওয়ার কাজটাই আমাদের করতে হবে। এবং এটা দুই দেশের রাষ্ট্র টু রাষ্ট্র কমিউনিকেশনের মাধ্যমে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যারা দিল্লি না ঢাকা বলে লাফালাফি করে, এরাই তো রীতিমতো ভারতের পা ধরে বসে আছে। এরা প্রতিনিয়ত ভারতের কাছ থেকে ফান্ডিং খাচ্ছে, তুমি কি এরা প্রতিনিয়ত ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন করতেছে, ভারতের বাংলাদেশকে অস্থিতিশীল করে। একটা জিনিস দেখো, ওই যে আমেরিকার সাথে একটা চুক্তি দেখছো তো, এই হ্যাঁ চুক্তি দেখেছি। প্রকাশ হয়েছে কয় পাতা? মাত্র 28 পাতা। এখনো সম্ভবত 179 পাতা বাদ রয়েছে, মাত্র 28 পাতা প্রকাশ হয়েছে। এতেই কইতেছে যে মানে কিছু কিছু বুদ্ধিজীবী বলা শুরু করছে গোলামির চুক্তি। সেম এই ধরনের একটা চুক্তি যদি ভারতের সাথে হইতো তাহলে কি হইতো? কই, ভারতের সাথে তো আজ পর্যন্ত স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত এইরকম কোন চুক্তি তো ভারতের সাথে হয় নাই। হ্যাঁ, ভারতের থেকে কোনো পণ্য যদি আমদানি হয়, আমরা পরীক্ষা নিরীক্ষা করে বিএসটিআই দিয়ে ল্যাব টেস্ট করে তারপর ডেলিভারি দিই, তাই না? অবশ্যই। কিন্তু আমেরিকান এই চুক্তিতে বলা আছে কি, ওরা যদি গরুর মাংস পাঠায় কিংবা দেশে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ শুকুরের মাংস আমদানি করা লাগতে পারে, এটাও কিন্তু বলা আছে। এখন এগুলো আবার ল্যাব টেস্ট ছাড়া, মানে ওরা যেটা দিবে সেটাই আপনাকে নিতে হবে। কেন? এরকম চুক্তি তো দীর্ঘদিন ভারতের সাথে করা হয় না। যেমন ফ্রান্সের পুরো প্যারিস শহরের প্রতি রাস্তার মোড়ে মোড়ে তুমি 2, 4, 5টা করে সুপার মার্কেট পাবা, বড় বড় সুপার মার্কেট। এগুলোর মধ্যে যেমন আমি নাম ধরে বলি, মনোপ্লিক্স, ফ্রংফি, লিডেল, আলদি, এরপরে মনোপ, উষা, এগুলো সব বড় বড় সুপার মার্কেট, খাদ্যদ্রব্যের দোকান, এগুলো সব খাদ্য পাওয়া যায়। এখন পুরা প্যারিস শহরের ভেতরে 2টা আমেরিকান ফুডের দোকান আছে। আমেরিকান ফুডের, আমেরিকান এই ফুড কিন্তু কোন এই ইউরোপিয়ান অন্য কোনো ফুড চেইন শপে তোলে না। যদি কোনো আমেরিকান ফুড ওখানে থাকেও, ওখানে লেখা থাকে কি জানেন, যে নিজ দায়িত্বে নিতে হবে। তার মানে বুঝছো, নিজ দায়িত্বে নিতে পারবেন, মানে ওইটার জন্য যদি কোনো কিছু হয় ওইটার দায় দায়িত্ব কোনো সুপার স্টোর, সুপার শপ বা সরকার দায়ী হবে না। আমেরিকান ফুডটাও কিনে না, কারণ হচ্ছে ওদের মধ্যে ওদের যত চকলেট, আমেরিকান চকলেট থেকে বল শুরু করে মেকআপ পর্যন্ত সবগুলোতে জিলেটিন আছে। জিলেটিনটা কি জিনিস? জিলেটিনটার অর্থই তো বাঙালি বুঝে না। জিলেটিন হচ্ছে শুকুরের চর্বি। উইদাউট শুকুরের চর্বি ওদের কোনো চকলেট, কোনো খাদ্যদ্রব্য নেই। মানে এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, ওরা ম্যান্ডেটরি, সবকিছুতে আছে। এখন এই জিলেটিন না ফিলেটিন যেটা বললেন, জিলেটিন না ফিলেটিন যেটা বললেন, এখন এটা যদি বাংলাদেশে ইম্পোর্ট করে, বাংলাদেশের যত আমেরিকান চকলেট আছে ওগুলার পেছনের ছবি তুলা একদম যে কোনো বেকুবো যদি চ্যাট জিপিটিতে দেয় যে এখানে জিলেটিন আছে কিনা, শুকুরের চর্বি আছে কিনা, কইয়া দিবে। আমি আর জিন্দেগিতে চকলেট কিনবো না। হ্যাঁ, পশুর চর্বি, বিশেষ করে আমেরিকান চকলেট তো কিনবোই না। তাহলে এখন আমেরিকার সাথে এত ভালো সম্পর্ক, মিডল ইস্টের সব দেশ, মিডল ইস্টের কোন জায়গায় যায় তো আমেরিকান চকলেট মকলেট পাইবে না। ভাই দিলেন তো মনটা তো খারাপ করে দিলেন। চকলেট হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস, আমি মাঝে মাঝে কিনে টিনে খাই। এইটাতে যদি এটা মিক্স করা থাকে তাহলে তো তুমি মেড ইন যদি তোমার মেড ইন যদি ইউএসএ দেখো তাহলে ওই জিনিস জিলেটিন আছে। ইউএস ছাড়া অন্যান্য দেশ আছে, যেমন আরব, মিডল ইস্টের অনেক দেশ এখন ওইটা বানায়, ডেরি মিল্ক ওদের ওখানে হয়, ওইটা আবার ওদের মতো করে বানায়। আমেরিকা থেকে যে জিনিসগুলো আনবো আমরা, ইম্পোর্ট করব, শুয়োরের মাংসের কথা লেখাই আছে, শুয়োরের মাংস আনতে হবে। এরপরে এমন এমন কিছু খাদ্যপণ্য আছে যেগুলো ইউরোপের কোনো বাজারে ঢুকতে দেয় না আমেরিকান এই খাদ্যপণ্য। দুগ্ধজাত কোনো পণ্য ইউরোপে ঢুকতে দেয় না আমেরিকার, সেগুলো আমাদের নিতে হবে। চকলেট খাওয়ার ভিতর তো বিধিনিষেধ আরোপ হয়ে গেল। এখন তো চকলেট খাইতে গেলে আমার 7বার ভাবতে হবে। আমি ক্যাডবেরি একটু পছন্দ করি। কিটক্যাট কোন দেশি ভাই? এগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো সব আমেরিকার প্রোডাক্ট, কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে অন্যান্য দেশ নিয়ে আসে আর কি। যেমন ইউরোপের ভিতরেও তৈরি হয়, ফ্যাক্টরি আছে,
কোকা কোলা, কোকা কোলা তো বাংলাদেশেও তৈরি হয় না, ওই রকম আছে আর কি। কিন্তু আমাদের দেশে যেগুলো তৈরি হয় এগুলো তো সব ওই জিঞ্জিরাতে তৈরি হয়, খাওয়ার অযোগ্য।